হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে শোনাবো আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক কাহিনী। তার আগে আমি একটা কথা বলছি, আমি ভূত বা কিছু এই সমস্ত আগে কখনো বিশ্বাস করতাম না বা এই সমস্তকে ভয়ও পেতাম না। কারণ মানে এই সমস্ত আমার মাথায় কোনো দিন আসেও নি আর কি, ভূতের ব্যাপারটা। যার জন্য আমি জানতাম রাত্রে লাইটে রাস্তার আলো পড়ছে, ছাদে প্রচুর লোকজন যাতায়াত টুকটাক করছে। আর আমি যেই বাড়িতে আছি 4 তলার উপরে, বাড়িতে অনেকগুলো গেট আছে, পুরো সিকিউর বাড়ি। তো সুতরাং চোর ডাকাত ঢোকার ব্যাপার নেই। তো ভূত পেতের ব্যাপারটা মাথাতেও আসেনি। এত লাইট জ্বলছে, এই জ্বলছে, আমি কখনো ভয়ও পেতাম না। কিন্তু সেই জন্যই আমি এত রাত্রে ছাদে কথা বলতাম বা কিছু করতাম। কিন্তু এখন তো আর কখনোই সেটা পারবো না কোনো দিনও। আসলে সত্যি বলতে এখনও অনেক মানুষই বিশ্বাস করে না যে ভূত বলতে কিছু আছে। কিন্তু যার সাথে ঘটে একমাত্র শুধু সেই জানে ব্যাপারটা। আমিও বিশ্বাস করতাম না, কিন্তু যেহেতু আমার সাথে এরকম অনেক কটা ঘটনা ঘটলো, তাই আমি এখন বিশ্বাস করি। একটা কথা বলছি, সেটা হচ্ছিল গিয়ে ভূত প্রেত যেমন সত্যি অনেকেই বিশ্বাস করে, অনেকে করে না, বা আমার সাথেও ঘটে গেছে। এবং আমার বাড়ির লোকও বিশ্বাস করতো না। যখন ভিডিও কলে আমাকে ওই অবস্থায় দেখে, তখন তারা ভয় পেয়ে যায়। এবং যেহেতু কলকাতায় ফট করে টিকিট পাওয়াও যাবে না বা যাওয়াও যাবে না, ওরাও দেখে অবাক হয়ে যায়। আর আমার সত্যি কথা বলতে কি, আমার ছেলে আমাকে দেখে এতটাই ভয় পেয়ে গেছিল যে উম, ওর আর ভিডিও করার কথা মাথায় ছিল না। পরে বলছে যে মা, ভিডিওটা করে রাখলেই হয়তো ভালো হতো। এবং আমারও নিজেরও সেটা খুব দেখার ইচ্ছা ছিল যে আমার অ্যাটিটিউড বা আমার চোখ চোখ মুখের অবস্থা কী ছিল। সবাই যারা দেখেছে তারা বলছে, কিন্তু আমার নিজেরও খুব দেখার ইচ্ছা ছিল। কি আরেকটা কথা যেটা, সেটা হচ্ছিল গিয়ে মানে ভগবান হয়তো যা করে মঙ্গলের জন্যই করে। আজকে যদি শুধু আমি আর আমার ছেলেই থাকতাম, আমার ছেলে হয়তো বুঝতেই পারতো না যে আমার ঠিক কী হয়েছে। আর ডাক্তারের কাছে নিয়ে গেলেও ডাক্তারেরও ক্ষমতা ছিল না আমাকে সুস্থ করার। যদি না আমার পিসি সেদিন থাকতো বা বুদ্ধি করে আমার ওই বাড়িওয়ালিকে ফোন করতো। আর আমারও কপাল ভালো বলবো যে তখন আমি ওনাকে পেয়ে গেছি, এবং সেই জন্য আমি সেখান থেকে সুস্থ হয়ে চলে আসছি। এবং আমাকে ছাড়ার পরে সে নিজেও পরের দিন অসুস্থ হয়েছিল। আমি যখন ঝাড়তে যাই তখন বললো যে সকালবেলা আমি বিছানা থেকে উঠতে পারিনি, কারণ এগুলো তো আমাদের শরীরে আসে, আমরাই তো ব্যাপারটা নিয়ে নিই। চলো এবার তোমাদের আমি সম্পূর্ণ ঘটনাটা বলি, তোমরা সেটা শোনো, তাহলেই বুঝতে পারবে। তাই যাদবপুরে যখন ছিলাম তখনকার ঘটনা। তো ঘটনাটা হচ্ছিল গিয়ে 2022 সালে আমার ছেলে ব্যাংকে জয়েন করে, এবং ছেলের সাথে আমিও গিয়ে ওখানে থাকি। তো আমাকে আমাকে বাড়ি দেখানো হয় ব্রোকারের মাধ্যমে। তখন সেই ব্রোকার আমাকে বলেছিল যে এই বাড়িতে ভদ্রমহিলা যে ছিলেন বাড়ির মালিক, সে মারা গেছে 2 মাস হলো। ভালো কথা। তো মারা গেছে, এবার আমি সত্যিকারেরই একটু ভীতু টাইপের, কিন্তু তবুও আমার ভাবলাম যে আমি যাকে কোনো দিনও চোখে দেখিনি বা কিছু, তাতে আমার তো কোনো ভয়ের কারণ নেই। যাই হোক, সেই বাড়িটা আমি নেই। বাড়িটাতে ছিল 3 তলা বাড়ি, ছাদের ওপরে 2টো ঘর, ডাইনিং, সব কিছুই ছিল। তো সেখানে আমার গিয়ে ভাড়া উঠি, এবং 15 দিন হয়ে যায় সেখানে থাকি। তো আমার ছেলে সকালে যায়, রাত্রি 10টা, 10:30, 11টায় ফেরে। তো ঠিকঠাকই সব চলছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। এবং বাড়িটার একটা ছিল, বাড়িটাতে ওখানে ছেলেদেরও মানে পিজিতে সব থাকে। তো বাড়ির নিচের দোকান ছিল সামনেই। সেখান থেকে খাবার দাবার, রাতের রুটি ভাত তরকারি যাই বলো না কেন, সব রকম খাবারই সবসময় ছেলেপেলেরা খায়। তো সেই জন্য ছেলেদের জন্যও ছিল একদম আইডিয়াল। হয়তো নিচে ব্যাগটা ফেলে দিলেই ব্যাগের ভেতরে খাবার দিয়ে দিলেও হয়ে যায়, বৃষ্টিতে নামতেও হয় না বাইরে। তো সেরমই ছিল বাড়িটা। তো এই 15 দিন হয়ে যাওয়ার পরে হঠাৎ আমার পিসি আর পিস্তাতো ভাই বললো যে আমরা আসছি তোর বাড়িতে। তো ঠিক আছে। তো আমি প্রত্যেকদিন কী করতাম, আমার ছেলে যেহেতু ব্যাংকে যেত, ভোরবেলায় সকালে উঠতেও ঘুমের ডিস্টার্ব হতো বলে ও শুয়ে পড়লে আমি ওই ছাদে মানে বাড়িতে ফোনে কথা বলতাম। তো ফোনে কথা রাত্রি 1:30, 2টো, 2:30 অবধি আমি ওই ছাদের মধ্যে হাঁটাহাঁটি করতাম এবং কথা বলতাম। তারপরে কি হলো, এই প্রত্যেক দিনই এরকম করি। তো আমার হাজব্যান্ডও খুব গালাগালি করে, তুমি এত রাত্রে ছাদে বা কিছু। একদিন এরকম করতে করতে একদিন আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে বলছি ছাদের মধ্যে, আহ কি ঠান্ডা হাওয়া একটা গা দিয়ে চলে গেল।
তো আমার কথা বলতে বলতে এটা খেয়ালও ছিল না যে গাছের পাতা নড়ছে কি নড়েনি বা ব্যাপারটা কি, আমি ভাবলাম কোথায় এমনি হাওয়াই দিচ্ছে। তো যাই হোক, আমার পিসি আর পিস্তাতো ভাই আসলো, এসে ওরা ভেতরের ঘরে শুলো, খাটে শুলো পিস্তাতো ভাই, আর আমার পিসি শুলো নিচে, আর আমরা মাঝখানে ঘরে শুনলাম। তো আমার ভাই বলছে যে লাইটটা জ্বালিয়ে রাখ, নাইট ল্যাম্পটা। তা আমি বললাম না, রাত্রিবেলায় আর নাইট ল্যাম্পটা জ্বালাবো না, রাত্রে বাইরের আলোতেই ঘর আলো হয়ে যায়। তো ওরা শুলো, আমিও রাত্রি 2টো অবধি আমার বরের সাথে কথা বলে এসে সামনের ঘরে ছেলের সাথে শুলাম। পরের দিন সকাল হলো, ভাই আর ছেলে অফিসে চলে গেল, ভাই ভাইয়ের কাজে চলে গেল। ও পরের দিন শিয়ালদাতে ট্রেনে উঠে ও কুচবিহার চলে আসবে। তো পরের দিন রাত্রে আমার ছেলে ওই খাটে, ভেতরের ঘরের খাটে শুলো, আমি আর আমার পিসি নিচে শুলাম। তো শোয়ার পরে পাশে আমি রাত্রি 1:30 অবধি ফোনে আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম, কথা টথা বলে এসে শুলাম। রাত্রি তখন 1:30 বাজে, ঠিক 1:15 নাগাদ আমার ঘুম ভেঙে যায়। হঠাৎ মনে হচ্ছে আমার মাথার পাশে এসে কেউ কানে কানে আমাকে কিছু বলার চেষ্টা করছে। তো আমি শুনবো না শুনবো না করে চিৎকার করছি। তো সেই সময় আমার কানের পাশে একটা টাচ হয়, তো জোর করে আর কি শোনানোর জন্য। তখন আমি চিৎকার দিয়ে উঠি, তাতে আমার পিসি, আমার ছেলে ঘুম থেকে উঠে বলে কী হয়েছে কী হয়েছে। তো আমি বললাম যে এরকম ঘটনা। তখন বলছে যে হ্যাঁ, স্বপ্ন দেখেছো। তো যাই হোক, আমরা বাইরে থেকে বাথরুম টাথরুম গিয়ে ফিরে আসলাম ঘরে, এসে শুলাম, কিন্তু আমার মনটা খচখচ করেই যাচ্ছে। পরের দিন সকালে আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম, আমার কালকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি, প্রচণ্ড ভয় পাচ্ছি, আমার মনে হচ্ছে কেন যেন আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, তুমি আগে যেই বাড়িতে ছিলে তো সেই বাড়িতেই কথা বলে আসো। তো বিকেলবেলায় আমার পিসিকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমি সেই বাড়ির মালিকের সাথে কথা বলতে চাই। তো কথা বলে টলে ঠিক করে আসলাম। উনি বললো কবে আসবে, আমি বললাম সেটা হতে পারে এই মাসের শেষে, হতে পারে মাসের প্রথমে। তো যাই হোক, আমরা একটু বাজার টাজার করে নিয়ে বাড়ি ফিরছি। আমার ছেলে আগেই চলে আসছে বাড়িতে, আমি আমার পিসিকে নিয়ে এসে, তো আমরা আমি আর কি উঠি, সিঁড়ি দিয়ে উঠি, আমি আগে উঠে, আমার পিসি আমার আগে ছিল, পিসি ঘরে ঢুকে যায়, আমি উঠে ব্যাগগুলো সামনে রেখে আমি বাথরুমে হাত পা ধোয়ার জন্য আসি। এবার ব্যাপারটা ছিল, সিঁড়ি দিয়ে উঠতেই হাতের বাঁ হাতে ছিল বাথরুমটা, আর বাথরুমটা অনেক বড়, বাথরুমটার ভেতরে মানে একটা খাটও বসানো যাবে এরকম। তো সামনেই ভেতরে আর কি লাইটের সুইচ বোর্ডটা ছিল, কিন্তু যেহেতু বারান্দার লাইটে সিঁড়িটা আলো হয়ে যায়, বাথরুমের সামনেটায় অনেক আলো পড়ে, আমি আর লাইটটা না দিয়ে আমি গিয়ে হাত পাটা ধুয়ে আমি চলে আসছি। যখন চলে আসছি তখন মনে হচ্ছে বেসিনের পাশে কেউ মুখটা এইভাবে ঢেকে পেছন করে আমার দিকে হাসছে। আমি তো দেখে চিৎকার দিয়ে আমি বাথরুম থেকে বেরোই যে এ আমার পিছু ছাড়বে না, এ আমার পিছু ছাড়বে না, আমি আর এখানে থাকতে পারবো না। আর তখন দেখছি ও আমাকে ক্রস করে ও ছাদের দিকে চলে গেল। তারপরে তো আর আমার কোনো, মানে আমি আমার মধ্যেই ছিলাম না। সেটা হচ্ছে হলো গিয়ে, তখন আমি কান্নাকাটি করছি, চুপচাপ বসে থাকছি, মাথা ভার হয়ে যাচ্ছে। আমার ছেলে আর আমার পিসি আমাকে এরকম হঠাৎ দেখে মানে একদম কী বলবো আর, মানে অবাক হয়ে গেল, হঠাৎ কী হলো, এইভাবে এরকম করছে কেন অ্যাটিটিউড। তারপরে তো সারা রাত্রি ঘুমাতে পারিনি, রান্না খাওয়া সবই বন্ধ হয়ে গেল। তো আমার সেই মুহূর্তে আমি আবার আগে যেই বাড়িতে ভাড়া ছিলাম, সেই বাড়িতে আমি বছর 3-এর মতো ভাড়া ছিলাম, তাকে আমার পিসি ফোন করেছে। সে তখন বলছে যে ও এরকম কাঁদছে কেন, পলাশের মা কাঁদছে কেন। তখন আমার পিসি ঘটনাটা বলল, বলে এটা তো মারাত্মক ঘটনা, তোমরা কালকে এখানে একটা মনসা বাড়ি আছে, সেই বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়িয়ে নিয়ে আসো। পরের দিন সকালে উঠে যাই, গিয়ে ওনারা বলছে এখন হবে না, এখন বাবা সেবায় বসেছে, সন্ধ্যের আগে হয় না, এখন তারা এই সমস্ত কাজ করে না। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে এবং আমাদের সাথে চেনা জানা আগের থেকেই, আমার পিসিদের সাথে চেনা জানা থাকাতে ওনারা রাজি হয়। তারপরে দেখে উনি সমস্ত শুনে বলল হ্যাঁ, ভালোভাবেই ধরে ফেলেছে। তো তারপরে আমাকে ঝাড়াঝাড়ি করে 3 দিন, করার পরে আমি একদম সুস্থ হয়ে যাই আবার আগের মতো। এবং ওই বাড়িটা ছেড়ে আমি পরের দিনই বাড়ির মালিককে যখন বলতে যাই, তখন বাড়ির মালিক বলছে ঠিক আছে, আপনাদের যখন লাইফ রিস্ক আছে তখন আপনারা থাকবেন না। এবার আরেকটা কথা যেটা, সেটা ওই বাড়িতে ছাদের ওপরে ওনারা যদি জামা কাপড়ও মেলতো, ওনারা নিতে আসতো না। ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি হয়তো জামা কাপড় তুলে রাখলাম, হয়তো পরের দিন সকালে এসে আমার ঘর থেকে নিয়ে গেল,
কিন্তু ওরা নিতে আসতো না, এবং ওনার কোনো রিয়াকশান নেই যে আমি যে একটা ভাড়া বাড়িতে আছি আমার বাড়ির সম্বন্ধে বদনাম হবে। উনি উল্টো আমাকে বলছে যে আপনার যখন লাইফ রিস্ক আছে আপনি চলে যান, আমি কোনো টাকা রিটার্ন দেবো না। তারপর তো আমরা সেখান থেকে চলে আসি, এবং চলে আসার পরে কিছুদিন পরে যখন অন্য অন্য সবার সাথে কথা হয়, তখন মানে আরও যারা বাড়ি ব্রোকারি করে তখন তারা বলছে, হ্যাঁ আমি জানতাম যে আমাকে আমার ব্রোকার বলেছিল যে উনি ওই বাথরুমেই মারা গেছিলো। হ্যাঁ, তো তারপরে আমি জানতে পারি যে যেই বাথরুমে আমাকে দেখা দিয়েছে সেই বাথরুমেই উনি মারা গেছে। যেই বিছানায় আমি শুয়েছিলাম সেই বিছানাটা ওদেরই ছিল, সেই বিছানায় উনি মারা গেছে। এবং ওনারা কোনো নিয়ম কাজও সেইভাবে করেনি। এবং আমি থাকার আগে ওই বাড়িতে আরও 4টে ছেলে ছিল, ওরা ওই বাড়ির শ্রাদ্ধ শান্তি না হওয়ার আগেই ছেলেগুলো চলে আসছে কাউকে কিছু না বলে। তো তারপরে অনেকেই তারপরে আমাকে তাদের পাশের বাড়ির একজন বলল যে আসলে মা আর ছেলের অনেক সম্পর্ক ভালো ছিল, তো হয়তো মা সেটা নিতে পারেনি, এবং সেই জন্যই হয়তো তোমার ওপরে এই জিনিসটা হয়েছে। বলার 2 দিন পরে দেখা যাচ্ছে সেও মারা গেল হঠাৎ করে। তা মানে হাজব্যান্ড ঘরে এসে দেখছে উনি মাটিতে পড়ে আছে, মারা গেছে। তো তারপরে ঘটনা যেটা হচ্ছিল গিয়ে সেটা পরে আমি ওই বাড়ি ছেড়ে যখন চলে আসি, তারপরে অনেক দিন অবশ্য ওই বাড়ি আর ভাড়া হয়নি। আর মানে ওনারা মানে কোনো নিয়ম, ওনার মাও মারা গেছে, ওই বাড়িতে অনেক রকম এরকম ঘটনা হয়েছে। তো এটাই হলো আজকের আমার ঘটনা। এবং পরে আমাকে সবাই বলল যে তুমি যদি ওই বাড়িতে থাকতে তাহলে তোমাকেও ওই ছাদের মধ্যে যে তোমার হাওয়াটা লেগেছিল সেইখানেই তোমাকে মেরে ফেলে রাখতো, সবাই হয়তো ভাবতো তুমি হার্ট অ্যাটাক হয়ে বা স্ট্রোক হয়ে মারা গেছো। তো এই হলো ব্যাপার। এবং তারপরে যখন আমার বাপের বাড়ির লোকেরা সমস্ত ঘটনা জানতে পারলো, তখন আমি জানতে পারলাম। আর তখন আমার ভাই বলল যে যখন আমি ছাদে দুপুরবেলায় গেলাম, যাওয়ার পর আমার গাটা ভার হয়ে গেল, এবং রাতে যখন আমি শুয়েছিলাম সেই রাত্রে আমি যখন বারবার বলছিলাম লাইটটা জ্বালিয়ে রাখ, তখন আমার মনে হচ্ছিল আমার পাশে কেউ শুয়ে আছে। আমি সেটা বলিনি, কারণ তখন তোরা ভয় পেয়ে যাবি, তো সেই জন্য আমি তোদেরকে সেই ঘটনাটা বলিনি, কারণ আমার পিসিকে রেখে আমার আবার কুচবিহারে আসার কথা ছিল। তো এই হলো অবস্থা। আরেকটা কথা বলছি, সেটাও মানে এই বছর 31শে ডিসেম্বর আমার দেওরের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সেটা আমি জানতে পারলাম ওরা 31শে ডিসেম্বর ওর এক বন্ধুর বার্থডে ছিল, সেই জন্য ওরা একটা আমাদের এখানে শালবাগান বলে একটা জায়গা আছে, সেখানে সামনে ছোট্ট একটা নদী, তার পাশেই কিছু বাড়িঘর আছে, তো ওদের ওখানে বাড়ি ছিল। তো আমার দেওরের ছেলে তার বন্ধু বান্ধবদের নিয়ে রাত্রি 12টার সময় ওখানে যায়, গিয়ে ওই নদীর সামনেই আর কি টেবিল পেতে ওখানে ওরা কেক টেক কাটে। ঠিক সেই সময় ওখানে একটা কান্নার আওয়াজ শুনতে পায় বীভৎস, এবং ওরা কান্নাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ওরা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিল না আশপাশ থেকে কোথা থেকে কান্না আসে। জাস্ট একটা ভিডিও রেকর্ডিং করার মাধ্যমে ওরা ভিডিও করে, এবং সেখানে সেই কান্নার আওয়াজ এবং একটা আবছা ছবি আসে, বোরখা পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং সেটা দেখার পরেই ওরা ওখানেই মানে ফোন ফেলে ওরা 3জন ওখানেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওরা 3 দিন ওদের সেন্স আর আসেনি, বাড়িতে অনেক তান্ত্রিক ডেকে ঠেকে ওদের জ্বর চলে আসছিলো, তান্ত্রিক ডেকে ঠেকে তারপরে ওরা সুস্থ হয়। আর আজকের আমি আমার যে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা মানে মিউজিকটা যে দিচ্ছি তোমাদের, সেটাও সেই কান্নার আওয়াজটাকেই দিচ্ছি। এটাও একটা সত্যি ঘটনা।